Spy Stories with SRIJON. I hope you are enjoying listening to the podcast series of CIA secret missions in the very podcast of Spy Stories with SRIJON. এবং এই CIA secret missions এর মধ্যে একটি মিশন হলো অপারেশন আইভি বেলস. It was done jointly by the US government, NSA অর্থাৎ ন্যাশনাল সিকিউরিটি এজেন্সি এবং CIA অর্থাৎ সেন্ট্রাল ইন্টেলিজেন্স এজেন্সি. আমি সৃজন, ওয়েলকামিং ইউ টু দ্য লাস্ট অ্যান্ড ফাইনাল এপিসোড অফ অপারেশন আইভি বেলস. এই অপারেশন আইভি বেলস ইউএস গভর্নমেন্ট দ্বারা ইনিশিয়েট করা একটি অপারেশন, যার জন্য ফান্ডিংও জোগাড় করা হয়েছিল খুবই সন্তর্পণে এবং গোপনীয়তা মেনটেন করে, যার একটি কভার আপ স্টোরি বানানো হয়েছিল টু লেট দ্য পিপল অ্যারাউন্ড নো যে ইউএস নেভি বা এনএসএ বা সিআইএ তারা এক্স্যাক্টলি কি করছে ইন দ্য সোভিয়েত ওয়াটার্স, এবং তার পাশাপাশি আরও প্রচুর সিক্রেসি বা গোপনীয়তা মেনটেন করতে হয়েছিল এই তিনটে পক্ষকেই. প্রচুর খরচাও হয়েছিল এবং অপারেশনটা ইনিশিয়ালি সাকসেসফুলি শুরুও করা হয়েছিল, এবং পরবর্তীকালে টেকনোলজির সাহায্য নিয়ে এই মিশনটার আদলে তৈরি করা আরও মিশন অন্যান্য জায়গায় এক্সিকিউট করা হয়েছিল উইথ মোর সাকসেস রেট. বেসিক্যালি দিস পার্টিকুলার মিশন ওয়াজ ডিজাইনড against Soviet Russia at that point of time, not really harming them but tapping their communication lines which were underwater communication lines. মানে জলের তলা দিয়ে সোভিয়েত রাশিয়া নিজেদের মধ্যে কমিউনিকেট করবে বলে কমিউনিকেশন কেবলস ইনস্টল করেছিল. So Soviet naval bases were basically communicating with each other via those undersea communication cables, যেগুলো জলের তলা দিয়ে একটা জায়গা থেকে আরেক জায়গায় যাচ্ছিল. সেই কেবলগুলিতে রেকর্ডিং ডিভাইস ইনস্টল করে দিয়ে ইউনাইটেড স্টেটস অফ আমেরিকা খোঁজ খবর রাখছিল যে সোভিয়েত রাশিয়া এক্স্যাক্টলি কতখানি এগোলো এবং ইউএস এর এগেনস্টে কোনো প্লয় বা কোনো প্লটিং, কোনো ষড়যন্ত্র এগুলো হচ্ছে কিনা. সোভিয়েত রাশিয়া এতটাই ওভার কনফিডেন্ট ছিল নিজেদের টেকনোলজি এবং নিজেদের আইকিউ এর ব্যাপারে যে তারা সেই আন্ডার ওয়াটার বা আন্ডার সি কমিউনিকেশন কেবলের মাধ্যমে যখন কমিউনিকেট করত এবং খুব গুরুত্বপূর্ণ তথ্য বা ইম্পর্টেন্ট ইনফরমেশন একে অপরের সঙ্গে এক্সচেঞ্জ করত, বিভিন্ন সিনিয়র সোভিয়েত অফিসার্স দে ইউজড টু স্পিক জাস্ট লাইক দ্যাট. তারা কোনো সাংকেতিক ভাষা বা কোড ল্যাঙ্গুয়েজ ব্যবহারই করত না. তারা একদম ওপেনলি কথা বলতো, এটা ভেবে নিয়ে যে সেই কমিউনিকেশন অন্য কোনো মানুষ শুনছে না বা শত্রুপক্ষের হাতে কোনোভাবেই সেই কমিউনিকেশনের কোনো রেকর্ডিং যাবে না বা কেউ আড়ি পাচ্ছে না সেখানে. নোবডি ইজ ইভসড্রপিং বেসিক্যালি. সো দিস ওভার কনফিডেন্ট অফ দ্য সোভিয়েত পিপল ওয়ার টেকেন অ্যাডভান্টেজ অফ বাই দ্য ইউএস সিকিউরিটি এজেন্সিস, ইউএস স্পাইস. ইউএস ডাইভার্সরা তারা সি অফ ওখস্টে গিয়ে ইনিশিয়ালি সেই সোভিয়েত আন্ডার ওয়াটার বা আন্ডার সি কমিউনিকেশন কেবলসে ওয়াটারপ্রুফ রেকর্ডিং টেপস জড়িয়ে দিয়ে এসেছিল, র্যাপ রাউন্ড করে দিয়ে এসেছিল এবং খুবই সন্তর্পণে, খুবই সাবধানতার সঙ্গে, যাতে সেই কেবলগুলোর ওপরের সারফেসে কোনো রকম ড্যামেজ, কোনো রকম ওয়্যারেন্টিয়ার, কোনো রকম ফুটোও যাতে না হয়. এবং কখনো যদি সোভিয়েত রাশিয়া সেই কেবল রিপেয়ার করার জন্য, রিপ্লেস করার জন্য, ইনকেস যদি সেই কেবলগুলো ম্যালফাংশন করে, তাহলে সেগুলোকে যদি আন্ডার ওয়াটার থেকে ওয়াটার সারফেসে আনার কথা ভাবে এবং নিয়ে আসতে শুরু করে, তখনই সেই রেকর্ডিং ডিভাইসগুলো যেগুলো ইউএস ইনস্টল করেছিল, ইউএস ডাইভার্সরা ইনস্টল করেছিল টু রেকর্ড অল দ্য কমিউনিকেশন, দোজ রেকর্ডিং ডিভাইসেস উড ডিট্যাচ ইটসেলফ ফ্রম দ্য রাশিয়ান কমিউনিকেশন কেবলস বেসিক্যালি. ওহ, নাইস প্লয়, লাইক নাইস প্ল্যান, রাইট? কিন্তু এত সাবধানতা অবলম্বন করার পরেও, সোভিয়েত রাশিয়ার ওভার কনফিডেন্স এবং অ্যারোগেন্সের অ্যাডভান্টেজ নেওয়ার পরেও, ইনিশিয়ালি অপারেশন আইভি বেলস সাকসেসফুলি শুরু করার পরেও এবং অপারেশন আইভি বেলসের আদলেই আরও অন্যান্য জায়গায় সোভিয়েত রাশিয়ার কমিউনিকেশনের ওপর এইভাবেই ট্যাপিং করার পরেও অপারেশন আইভি বেলস ওয়াজ কম্প্রোমাইজড. অপারেশন আইভি বেলস ওয়াজ ইভেন্চুয়ালি নট সাকসেসফুল. হ্যাঁ, মানে তুমি বলতেই পারো যে আমি যদি আড়ি পাতি তাহলে কতক্ষণ আড়ি পাতবো, কখনো না কখনো তো ধরা পড়বই না, আমি যার কনভারসেশন শোনার চেষ্টা করছি, ঠিকই. কিন্তু ওই যে বললাম, ঘরের মধ্যেই যদি শত্রু থাকে তাহলে বাইরের শত্রু খুব সহজেই ঢুকে পড়তে পারে.
সোভিয়েত রাশিয়ার ক্ষেত্রে ঘরের শত্রু ছিল তাদের নিজেদের ওভার কনফিডেন্স এবং অ্যারোগেন্স, কিন্তু ইউএস এর ক্ষেত্রে ঘরের শত্রু ছিল somebody called রোনাল্ড পেল্টন, যিনি আমাদের প্রতিবেশী দেশ অর্থাৎ পাকিস্তানেও কাজ করেছেন। রোনাল্ড পেল্টন বা রোনাল্ড উইলিয়াম পেল্টন, হি ওয়াজ বেসিক্যালি অ্যান ইন্টেলিজেন্স অ্যানালিস্ট, যিনি কাজ করতেন ন্যাশনাল সিকিউরিটি এজেন্সিতে। জন্মেছিলেন অন November 18th, 1941, and he was convicted of spying in the year 1986, and he was the one who compromised Operation Ivy Bells. ভালো স্টুডেন্ট ছিলেন যখন স্কুলে পড়তেন। এনএসএ বা ন্যাশনাল সিকিউরিটি এজেন্সিতে এমপ্লয়েড হওয়ার আগে he used to serve in the Air Force of United States, USAF, and he was taught the Russian language. This is where the whole connection lies. He was taught the Russian language by Air Force, and he served for a time in the early 1960s in Peshawar, Pakistan, as a voice intercept processing specialist. সেই সময় একটি 15 মান্থের টেনিওরে তিনি পেশাওয়ারে কাজ করেছিলেন, and he was transferred to National Security Agency, যেখানে he continued as a civilian employee upon discharge. কিন্তু আনফর্চুনেটলি 1979-এ he got bankrupt and he filed for a personal bankruptcy, মানে উনি দেউলিয়া হয়ে গিয়েছিলেন, ওনার কাছে কোনো টাকা পয়সাই ছিল না, and he resigned from his fixed job of $24,500 a year job, যেটা মোটামুটি আজকের দিনে $100,000 হবে, ওকে, with the NSA group. 1980 থেকে শুরু করে 1984 পর্যন্ত বিভিন্ন ধরনের কাজ করেছেন, কিন্তু ইন্টেলিজেন্স কমিউনিটির মধ্যে আর কোনো জব তিনি করেননি। ওনার ফাইন্যান্সিয়াল সিচুয়েশন খুব একটা ইমপ্রুভ করেনি সেই 4 বছরেও, এবং তার উপরে বাড়তে থাকা ধার কর্জ এবং দেনার দায়ে তিনি একটি বড়সড় ভুল করার সিদ্ধান্ত নেন। ভুল করে বসেন বলা যায় না, ভুল করার সিদ্ধান্ত নেন এটা বলা যেতে পারে। তিনি চটপট কিছু টাকা কামানোর জন্য, যাতে তার উপরে সেই যে ফাইন্যান্সিয়াল প্রেশারটা ছিল সেই প্রেশারটা থেকে যাতে তিনি নিজেকে বার করতে পারেন, তার জন্য তার ফাইন্যান্সিয়াল অ্যাসিস্ট্যান্সের প্রয়োজন ছিল এবং খুব তাড়াতাড়ি ওনাকে অনেক টাকা কামাতে হতো। সেই কারণে তিনি কন্ট্যাক্ট করেছিলেন এমন একটি জায়গাতে যেখানে তার কন্ট্যাক্ট করাটা হয়তো উচিত হয়নি অ্যাজ আ ইউএস সিটিজেন, অ্যান্ড উপরন্তু হি ওয়ার্কড ইন দি ইউএস এয়ার ফোর্স, হি ওয়ার্কড ইন দি এনএসএ। সো পেট্রিয়টিক মনোভাব থাকার কথা, বাট ফর সাম রিজন ছিল না। সার্ভাইভাল তখন অনেক বড় ব্যাপার হয়ে গিয়েছিল ওনার জন্য। সো হি কন্ট্যাক্টেড দ্য সোভিয়েত এম্বাসি ইন ওয়াশিংটন ডিসি অন January 14th, 1980, এবং এম্বাসিতে একটি মিটিং এর অ্যারেঞ্জমেন্ট করেন। FBI, ফেডারেল ব্যুরো অফ ইনভেস্টিগেশন, যেটি once again is a security agency of the US of A, had surveillance on the embassy, এবং তারা ফোন লাইনও ট্যাপ করে রেখেছিল। সেই কারণে FBI আন্দাজ করতে পেরেছিল যে কেউ একজন ইনসাইডার was trying to get in touch with the Soviet embassy. তো তার কণ্ঠস্বর তো ছিল, কিন্তু সেই ব্যক্তি দেখতে কেমন, তার অবয়ব কিরকম, মুখের আদল কিরকম, এই সমস্ত ডিটেলস FBI এর কাছে ছিল না। When Ronald Pelton got in touch with the Soviet embassy, he was debriefed by a KGB officer যার নাম ছিল ভিটালি ইউরচেঙ্কো, এবং তাকে রোনাল্ড পেল্টন অপারেশন আইভি বেলস এর ব্যাপারে ইনফরমেশন ডিসক্লোজ করেছিলেন, which was an NSA and United States government CIA, আবার সাথে ইউনাইটেড স্টেটস নেভির মিলিত প্রোগ্রাম বা মিশন। এবং তিনি যাবতীয় তথ্য সেই কেজিবি অফিসার ভিটালি ইউরচেঙ্কোকে দিয়েছিলেন যে কিভাবে the undersea communication cables of Soviet Russia were wiretapped to monitor Soviet military communications and track Soviet submarines. তার পাশাপাশি of course the progress of Soviet nuclear submarines. তাকে ভিয়েনাতে একটি ট্রিপে পাঠানো হয়, একের বেশি ট্রিপে পাঠানো হয় ইনফ্যাক্ট, between the year 1980 and 1983. At that point of time, Pelton stayed at the residence of the Soviet ambassador to Austria, এবং সেই সময় বেশ কিছু ডিব্রিফিং সেশনসে ওনাকে পার্টিসিপেট করতে হয়েছিল, and some of which lasted up to 8 hours a day.
তাকে ডিব্রিফ করেছিলেন সেই সময় কেজিবি অফিসার অ্যানাটলি স্লাভনভ। যদিও তার অনেক আগেই রোনাল্ড পেল্টন এনএসএ থেকে রিজাইন করে দিয়েছিলেন, কিন্তু কোনো না কোনোভাবে তার কাছে ইনফরমেশন ছিল which was valuable to the Soviets। এবং রোনাল্ড পেল্টনের আরও একটি খুবই ছিল বা গুণ ছিল, তার কাছে কোনো ডকুমেন্ট ছিল না, কোনো পেপার ছিল না, কিন্তু তার মেমরি এতটাই শার্প ছিল যে তিনি যাবতীয় খুঁটিনাটি তার মেমরি থেকে মনে করে, তার স্মৃতি থেকে মনে করে তিনি কেজিবি অফিসারদেরকে বলতে পারতেন। ওনাকে সেই সময় 37,000 মার্কিন ডলার অফার করা হয়েছিল, and of course he was paid for that job and he took it। কিন্তু যেরকম বললাম, সব চুরিরই একটি ধরা পড়ে যাওয়ার ফেজ থাকে। উনি প্রথম যে কেজিবি অফিসারের সঙ্গে দেখা করেছিলেন, ভিটালি ইউরশেঙ্কো, কথায় কথায় সেই কেজিবি অফিসার কিছু একটা ভাবে কোনো একটা পার্টিতে এটা রিভিল করে দিয়েছিলেন যে একজন ফর্মার এনএসএ অ্যানালিস্টের সঙ্গে তিনি দেখা করেছিলেন একবার, যার মাথায় লাল চুল ছিল। দ্যাট ইজ হাউ হি ডেসক্রাইবড রোনাল্ড পেল্টন, দ্য রেড হেয়ার্ড মেল অ্যানালিস্ট। এফবিআই এবং এনএসএ সেই ইনফরমেশনটাকে লেট গো করতে পারল না। They just could not let that information pass by and so they had to act on it। তারা নিজেদের মধ্যে একটা ইন্টারনাল সার্চ শুরু করলো, একটা ইন্টারনাল ইনভেস্টিগেশন, এবং ফলত they were able to identify Pelton's voice। এবং তারপর রোনাল্ড পেল্টনের ওপর কড়া নজরদারি শুরু করা হলো ফ্রম অক্টোবর 1985। ওনার গাড়িতে বাগ লাগানো হলো, ওনার বাড়িতে বাগ লাগানো হলো, ওনার ফোন লাইনস ট্যাপ করা হলো, কিন্তু তারপরেও ওনার এগেনস্টে কোনো ক্রিমিনাল অ্যাক্টিভিটির এভিডেন্স এফবিআই পায়নি। সেই কারণে বেশ কিছুদিন এই সার্ভেলেন্স চলার পর এফবিআই সিদ্ধান্ত নিল যে ডিরেক্টলি পেল্টনকে কনফ্রন্ট করবে। যেরকম ভাবা সেরকম কাজ। এফবিআই রোনাল্ড পেল্টনকে ডিরেক্টলি কনফ্রন্ট করলো এবং ওনার সামনেই উনি প্রথম যখন সোভিয়েত এম্বাসিতে ফোন করেছিলেন সেই টেলিফোন রেকর্ডিংটা তারা প্লে করল। এফবিআই এর জেরাতে চাপের মুখে পড়ে ফাইনালি রোনাল্ড পেল্টন স্বীকার করলেন যে তিনি একটা মোটা অঙ্কের টাকার জন্য যাবতীয় ক্লাসিফাইড ইনফরমেশন সোভিয়েত সিকিউরিটি এজেন্সি কেজিবির কাছে ডিসক্লোজ করেছিলেন, যার মধ্যে অপারেশন আইভি বেলস ছিল অন্যতম। And in return, Soviet had offered them $37,000। পেল্টনকে তারপর অ্যারেস্ট করা হয়। He was tried and convicted of espionage in the year 1986 এবং ওনাকে 3টে ব্যাক টু ব্যাক লাইফ সেন্টেন্স দেওয়া হয়, সাথে আবার এক্সট্রা 10 বছরের ইমপ্রিজনমেন্ট। ওনাকে ফাইনও করা হয়েছিল। অ্যামাউন্টটা শুনলে তুমি একটু চমকে যেতে পারো, $100, $100 ওনাকে ফাইন করা হয়েছিল। যাই হোক, উনি জেলে তো গেছিলেন, কিন্তু সেই সময়কার ফেডারেল গভর্নমেন্ট স্টিল হ্যাড প্যারোল ইন প্লেস অ্যাট দ্যাট পয়েন্ট অফ টাইম। সেই কারণে ওনার কাছে একটি আনএক্সপেক্টেড অপরচুনিটি চলে আসে অফ প্যারোল, so that he could release himself from prison. So Pelton was released from prison on November 24th, 2015. পরবর্তীকালে রোনাল্ড পেল্টন died in Frederick, Maryland on September 6th, 2022. মানে এই জাস্ট গত বছর, at the age of 80. ওদিকে সোভিয়েত রাশিয়া পেল্টনের কাছ থেকে ইনফরমেশন পেয়ে এক্স্যাক্টলি কি করেছিল? The Soviet did not immediately take any action পেল্টনের কাছ থেকে ইনফরমেশন পাওয়ার পর, যদিও in 1981 surveillance satellites showed Soviet warships including a salvage vessel anchored over the site of the tap in the Sea of Okhotsk, মানে যেখানে ইউএস গভর্নমেন্ট, ইউএস নেভি সেই ট্যাপিংটা করেছিল, সেই জায়গাতেই সোভিয়েত ভেসেল দেখা গিয়েছিল। তার পরবর্তী সময় ইউএসএস পার্শ ওয়াজ ডিসপ্যাচড যাতে সেই রেকর্ডিং ডিভাইসটা নিয়ে আসতে পারে, কিন্তু আমেরিকান ডাইভার্স যখন সেই লোকেশনে যায় যেখানে তারা রেকর্ডিং ডিভাইসটাকে র্যাপ রাউন্ড করে এসেছিল, তারা রেকর্ডিং ডিভাইসটা খুঁজে পায় না, এবং ফলত এই কনক্লুশনেই পৌঁছতে হয় যে সোভিয়েত রাশিয়া হ্যাজ টেকেন দ্যাট রেকর্ডিং ডিভাইস।
যেরকম বললাম, আলটিমেটলি রনাল্ড পেল্টন অ্যারেস্টেড হন আর অপারেশন আইভি বেলস কম্প্রোমাইজড হয়, এবং তারপর ইউএস নেভি, ইউএস গভর্নমেন্ট, সিআইএ, এনএসএ তাদেরকে অপারেশন আইভি বেলসের আদলে তারা যে কটা অপারেশন করেছিল সেগুলোকে বন্ধ করতে হয়। অ্যাজ অফ 1999 যে রেকর্ডিং ডিভাইসটা সোভিয়েত রাশিয়া নিয়ে গিয়েছিল, যেটি অফকোর্স আমেরিকান ডাইভার্স তারা সেই আন্ডার সি কমিউনিকেশন কেবলের চারপাশে র্যাপ রাউন্ড করে দিয়েছিল, সেই ডিভাইসটা ওয়াজ পুট অন পাবলিক ডিসপ্লে অ্যাট দ্য গ্রেট পেট্রিয়টিক ওয়ার মিউজিয়াম ইন মস্কো। তুমি যদি কখনো মস্কো বেড়াতে যাও এবং সেখানে গিয়ে গ্রেট পেট্রিয়টিক ওয়ার মিউজিয়াম ঘুরতে যাও, আর সেখানে যদি তুমি কোনো রেকর্ডিং ডিভাইস দেখতে পাও যেটা রাখা রয়েছে, আর তার নিচে যদি অপারেশন আইভি বেলসের কথাটা মেনশন করা থাকে নেম প্লেটে, তাহলে আমার এই পডকাস্টের কথাটা মনে করো। আই হোপ ইউ লাইকড দ্য সিআইএ সিক্রেট মিশন সিরিজ এবং তার আন্ডারে আসা এই অপারেশন আইভি বেলস। This is me, SRIJON, ending this episode of Spy Stories with SRIJON. Take care.